আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। পঞ্চম ধাপে দেশের ৭৬০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। সিলেট বিভাগের আছে ৭৫টি। ভোট গ্রহণ ৫ জানুয়ারি। রাত পোহালে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। সিলেট বিভাগে ৭৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪০৯ জন প্রার্থী। সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে পণ্য রপ্তানি হবে সরাসরি। ওসমানী বিমানবন্দরে দ্রুত এগিয়ে চলছে কার্গো টার্মিনাল ও এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের কাজ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই, বিদেশে নিয়ে চিকিৎসার দাবি পুনর্ব্যক্ত করলেন মির্জা ফখরুল। ব্যাংককে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি, আবারও আইসিইউতে স্থানান্তর। আধা ঘন্টার ব্যবধানে ইউএস বাংলার বহরে যুক্ত হলো আরও 2টি বোয়িং উড়োজাহাজ। নতুন উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা হবে কলম্বো, শারজা ও দিল্লিতে। দেশের 60টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির হার 60%। করোনায় কমেছে মৃত্যু, আক্রান্ত শনাক্ত 2 জনের। প্রাণহানির দিনে আক্রান্ত 155 জন। করোনায় মৃত্যুহীন আরও একটি দিন পার করল সিলেট বিভাগ। 549 জন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত 2 জন। বিশিষ্ট জ্যোতিষী চিন্ময় চৌধুরী মিতুন রচিত জ্যোতিষী শাস্ত্রের কথা বইয়ের মোড়ক উন্মোচন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী বছর ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এর আগে ৪ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর ২ পর্বে প্রথম ধাপে ৩৫৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৭৬০টি ইউনিয়নের মধ্যে সিলেট বিভাগের ৭৫টি রয়েছে। এর মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় 18টি, সুনামগঞ্জে 18টি, মৌলভীবাজারে 18টি ও হবিগঞ্জের 21টি রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর মঙ্গলবার। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়ন বাছাই। ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল দায়ের। ১৩ ও ১৪ ডিসেম্বর আপিল নিষ্পত্তি। ১৫ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ১৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ৫ জানুয়ারি বুধবার ভোট গ্রহণ। ৫ জানুয়ারি সিলেটের জকিগঞ্জ উপজেলার যে 9টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে সেগুলি হচ্ছে বারোহাল, বীরশ্রী, কাজলসার, খোলাছড়া, জকিগঞ্জ সদর, সুলতানপুর, বারোটাকুড়ি, কসকনপুর ও মানিকপুর। কানাইঘাট উপজেলার 9 ইউনিয়নের মধ্যে রয়েছে লক্ষ্মীপ্রসাদ পূর্ব, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম, দিঘিরপাড়, সাতবাগ, বরচতুল, কানাইঘাট, দক্ষিণ বাণীগ্রাম, জিংরাবাড়ি ও রাজাগঞ্জ। এছাড়া সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার আটগাঁও, হবিবপুর, বাহারা ও সাল্লা ইউপি। জামালগঞ্জ উপজেলার বেহেলি, সাচনা, ভীমখালী, ফেনারবাগ, ধর্মপাশা উপজেলার শেলবরস, পাইকুরহাটি, সুখাইর, রাজাপুর উত্তর, মধ্যনগর, চামারদানি, বংশীকুণ্ডা উত্তর, বংশীকুণ্ডা দক্ষিণ, সুখাইর, রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা, জয়শ্রী, ধর্মপাশা ইউপিতে ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে। মৌলভীবাজার জেলার মধ্যে কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনউষার, মুন্সিবাজারের শমশেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর, ইসলামপুর, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভুবিনবীর, শ্রীমঙ্গল, সিন্দুর খান, কালাপুর, আশিদ্রব, রাজঘাট, কালীঘাট ও সাতগাঁও। হবিগঞ্জ জেলার চুনারীঘাট উপজেলার গাজীপুর, আহমাদাবাদ, দেওয়ারগাছ, পাইকপাড়া, শানখোলা, চুনারীঘাট সদর, উবাহুটা, সটিয়াজুড়ি, রানীগাঁও, মিরাশি, মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহিনী, বহরা, আন্দিউরা, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন, বাঘাসুরা ও আদাইর ইউনিয়ন রয়েছে পঞ্চম ধাপের নির্বাচনের তফসিলে। এদিকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট বিভাগে ৭৭টিও রয়েছে। রোববার এসব ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার রাত থেকে বন্ধ হয়ে গেছে প্রচারণা। এখন অপেক্ষা ভোট গ্রহণের। রাত পোহালেই শুরু হবে ব্যালট যুদ্ধ। ভোটাররা ব্যালটের মাধ্যমে বেছে নেবেন তাদের আগামী দিনের জনপ্রতিনিধি।
দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন 28 নভেম্বর রোববার। এ ধাপে সিলেট বিভাগে 77টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সিলেট জেলার 16টি, সুনামগঞ্জে 17টি, মৌলভীবাজারে 23টি, হবিগঞ্জ জেলার 21টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। রোববার সকাল 8টা থেকে এসব ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হবে। কোনো ধরনের বিরতি ছাড়াই চলবে বিকাল 4টা অবধি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে এসব ইউনিয়নে শুক্রবার দিনগত রাত 12টা থেকে সব ধরনের আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ হয়ে গেছে। কাউকে প্রচারণায় পেলে ব্যবস্থা গ্রহণ করবে বলে নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, গোপনে অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা সরাসরি মাঠে না থাকলেও তাদের অনুসারীদের নিয়ে এই প্রচারণা চালানো হচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপে সিলেট বিভাগে 77টি ইউনিয়নের চেয়ারম্যান পদে 409 প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে 116 জন দলীয় প্রতীক আর 293 জন স্বতন্ত্র থেকে লড়ছেন। সিলেট থেকে আকাশপথে পণ্য রপ্তানির প্রতিবন্ধকতা কাটতে যাচ্ছে, খুলতে যাচ্ছে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের চেষ্টায় উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত হচ্ছে বিশাল এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স। আগামী বছরের জানুয়ারিতে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই কার্গো কমপ্লেক্স চালু হলে সিলেট থেকে সরাসরি ফ্লাইটে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে সিলেটে উৎপাদিত কৃষি ও কুটির শিল্প পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে উৎপাদিত গার্মেন্টস পণ্য উসমানী বিমানবন্দর দিয়ে রপ্তানি সম্ভব হবে। এছাড়া উসমানী বিমানবন্দর ঘিরে চলমান উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে এটি দক্ষিণ এশিয়ার একটি হাবে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর এ.কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর উসমানী বিমানবন্দর নিয়ে একটি মেগা প্রকল্প গ্রহণ করেন। এই প্রকল্পের আওতায় রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ, বোর্ডিং ব্রিজের সংখ্যা বৃদ্ধি ও সুপরিসর এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স নির্মাণ উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে রানওয়ের কাজ শেষ হয়ে গিয়েছে, চলছে নতুন টার্মিনাল ভবনের নির্মাণ সহ বিমানবন্দরের উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য কাজ। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট থেকে পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করতে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স নির্মাণের প্রথম অংশের কাজ শুরু হয় গেল বছরের ফেব্রুয়ারি থেকে, আর দ্বিতীয় অংশের কাজ শুরু হয় চলতি বছরের আগস্টে। বর্তমানে কার্গো কমপ্লেক্সের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জানুয়ারিতে কার্গো কমপ্লেক্সের কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ। তিনি জানান, এই কার্গো কমপ্লেক্সের ধারণ ক্ষমতা প্রায় 100 টন। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 26 কোটি টাকা। ইতোমধ্যে এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের জন্য একটি এক্সক্লুসিভ ডেডিকেশন সিস্টেম স্ক্যানার মেশিনও স্থাপন করা হয়ে গিয়েছে। হাফিজ আহমদ আরও জানান, কার্গো কমপ্লেক্স ও আনুষঙ্গিক সকল কাজ সম্পন্নের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিমানবন্দর পরিদর্শনে আসবে। তারা এখানকার সুযোগ সুবিধা, পণ্য রপ্তানির ব্যাপারে তাদের মতামত দেবেন। তাদের অনুমতি পেলেই পণ্য রপ্তানির দ্বার উন্মোচিত হবে। পূর্ণাঙ্গ একটা এক্সপোর্ট ফ্যাসিলিটি তৈরি উঠবো এবং অবকাঠামোগত সুবিধাটা আমরা যেভাবে কাজ করলাম, আশা করলাম যে জানুয়ারি নাগাদ শেষ হবে। ইউরোপিয়ান এটা থার্ড কান্ট্রি ভ্যালিডেশন পায়, এরা একটা সময় দিব, এরা ইন্সপেকশন করবো, ইন্সপেকশন করিয়া তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিব যে একান্ত সব ঠিক আছে, তারা অতএব যাইতে পারে। সেই ক্ষেত্রে বিমানের উদ্যোগটাও লাগবো। আবার সিলেট থেকে এক্সপোর্টর সব ফ্যাসিলিটির সাথে যারা জড়িত তার একটা প্রস্তুতিও লাগবে। এই বিষয়গুলো সামনে আইব, বাট অবকাঠামো না হইলে তো কোনো কিছুই আগ্রহীত নাই। শুক্রবার এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, উসমানী বিমানবন্দরে অনেক উন্নয়ন কাজ চলছে। এগুলো বাস্তবায়নের পর এখান থেকে বিভিন্ন দেশে সরাসরি যাত্রীর পাশাপাশি পণ্যও পরিবহন হবে। তিনি আরও বলেন, কার্গো টার্মিনাল কাজ শেষের দিকে, ইতিমধ্যে স্ক্যানার মেশিন বসানো হয়ে গেছে। এখন একসঙ্গে অনেক কার্গো রপ্তানি সম্ভব হবে। বিশেষ করে সিলেটে উৎপাদিত কৃষি পণ্য মধ্যপ্রাচ্য এবং যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ তৈরি হবে। সিলেটের ব্যবসায়ীরা বলছেন, কার্গো টার্মিনাল কমপ্লেক্স তৈরি হওয়ায় সিলেট থেকে পণ্য রপ্তানির নতুন দ্বার উন্মোচন হতে যাচ্ছে। সিলেটের শাকসবজি, আনারস, লেবু জাতীয় ফল, পান, ফ্রোজেন ফিশ, নানা জাতের সুগন্ধি চাল, বেতের আসবাবপত্র, নকশিকাঁথা এবং কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের বিশাল অংশ সিলেটি অধিবাসী হওয়ায় সেখানকার বাজারে সিলেটের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সিলেট থেকে সরাসরি রপ্তানির সুযোগ না থাকায় এখানকার রপ্তানি
কারকদের অনেক ব্যাগ পেতে হচ্ছে। ঢাকায় নিয়ে পণ্য রপ্তানি করতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। এখন সিলেট থেকে সরাসরি রপ্তানি হলে শাকসবজি ও ফলমূল টাটকা রপ্তানি করা সম্ভব হবে। যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে সিলেটের সরাসরি ফ্লাইট চালু থাকায় কার্গো হরাইনতে টার্মিনাল ও কমপ্লেক্সের চালুর পরই সিলেটের রপ্তানির সুযোগ কাজে লাগানো যাবে। পরবর্তী কার্গো ফ্লাইট চালু হলে এই রপ্তানির সুযোগ আরও সম্প্রসারিত হবে। এদিকে শাকসবজি ফলমূল রপ্তানির জন্য বর্তমানে ঢাকার শ্যামপুরে অবস্থিত যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত ওয়্যার হাউসের মাধ্যমে প্যাকেজিং করে কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতে হয়। শ্যামপুরে এই সুবিধা যাতে সিলেটে পাওয়া যায় সেজন্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কৃষিমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছে। এয়ারপোর্ট আমরা অনেক বড় করতেছি, উদ্দেশ্য শুধু সিলেটের লোকরাই বিদেশ যাবে এমন না। আমরা চাই এইটাই এন্টায়ার এরিয়া, এই 7 সিস্টারের লোকেরা, আমার করিমগঞ্জ, আপনার শ্রীলং এদের লোকরা এখানে এসে আপনি এটা ব্যবহার, ইট শুড বি আ হাব। এখান থেকে আমরা একাধিক 8টা হবে বোর্ডিং ব্রিজ, বোর্ডিং বা 8টা বোর্ডিং ব্রিজ হবে। তো তখন এইখান থেকে ডাইরেক্ট ফ্লাইট যাবে। আমরা ইতিমধ্যে তো 2 জায়গায় ডাইরেক্ট যাচ্ছে, লন্ডনে আর ম্যানচেস্টার। সিলেটের ব্যবসায়ীরা আশাবাদী সিলেট থেকে রপ্তানি শুরু হলে এই সুবিধা এখন পাওয়া যাবে। এর প্রসঙ্গে জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্ট গ্রুপের সভাপতি হিজকিল গুলজার বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা আছে। নানান জটিলতার কারণে চাহিদা পূরণ করা যাচ্ছে না। সিলেটে কার্গো টার্মিনাল ও এক্সপোর্ট কমপ্লেক্স তৈরি হওয়ায় রপ্তানির সম্ভাবনার দুয়ার খুলছে। তিনি বলেন, সিলেটে রপ্তানি শুরু হলে সিলেট থেকে প্রচুর পরিমাণে কৃষিপণ্য, কুটির শিল্প পণ্য এবং ঢাকা থেকে গার্মেন্টস সামগ্রী ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পাঠানো যাবে। এতে করে এখানকার রপ্তানিকারক, উৎপাদক ও উদ্যোক্তা সবাই লাভবান হবেন। যেটা নয়া কার্গো কমপ্লেক্স ও ইডিএস মেশিন লাগছে, এটা আমরা ইউরোপ সব দেশে যেতে পারবো, ইংল্যান্ড সহ। কিন্তু ইংল্যান্ড ইউরোপ যেতে এর আগে একটা সেন্ট্রাল ওয়্যার হাউস ঢাকা শ্যামপুর আছে, ওটার আদলে একটা সিলেক্ট করতে হইব। তো আমরা সিলেট চেম্বার প্রেসিডেন্টে কৃষি মন্ত্রীরা গত বছর কোভিডের আগে দিয়েছেন চিঠি, বাংলায় ব্রিটিশ চেম্বার ও লন্ডন তারা নোটিশও নিশ্চয় তাই কইছেন আমি গিয়েও ব্যবস্থা করবো। কৃষি পণ্য যাইব, গার্মেন্টসও যাইব। গার্মেন্টস যদিও নারায়ণগঞ্জ, কাজী, গাজীপুর, ঢাকা এয়ারপোর্ট যাওয়ার জন্য সিলেট এয়ারপোর্টে যাইতে সম্ভাবনা প্রচুর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। গত 2 দিনে অবস্থার অবনতি হয়নি, তবে এটাকে উন্নতিও বলতে চান না চিকিৎসকেরা। খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এই অবস্থার কথা জানা গেছে। এদিকে শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার পাকস্থলীতে মারাত্মক সমস্যা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে হবে, দেশে তার সুচিকিৎসা হবে না। খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিতে সরকারের প্রতি দাবি পুনর্ব্যক্ত করেন। এদিকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একাধিকবার ভর্তি হন। সর্বশেষ 13 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি হন তিনি। সেখানে তার চিকিৎসার 6 সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। তার চিকিৎসায় রাজধানীর আরও কমপক্ষে 2টি বড় বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত রয়েছেন। এছাড়া চিকিৎসক নেতা AZM জাহিদ হোসেন প্রায় সার্বক্ষণিকভাবে হাসপাতালে অবস্থান করছেন। খালেদা জিয়ার বয়স 76 বছর। তিনি একাধিক জটিল রোগে ভুগছেন। হাসপাতালে প্রায় প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা হচ্ছে। শুক্রবার দুপুরে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এর আগে দিনগুলিতে কিছু পরীক্ষা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়ার অসুস্থতা নতুন করে আলোচনায় আসে। গত 25 অক্টোবর AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, খালেদা জিয়ার শরীরে একটি ছোট আকারের ল্যাম্প বা চাকা পাওয়া যাওয়ার বায়োপসি করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা আছে বলে জানান তিনি। চিকিৎসক সূত্র বলছে, খালেদা জিয়ার শরীরে একটি অস্ত্রোপচার রয়েছে। এছাড়া তার ক্ষুদ্রান্তে রক্তক্ষরণের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার এখনও স্থায়ী সমাধান হয়নি। এই দুটি বিষয়ে এভারকেয়ার হাসপাতালের উচ্চ পর্যায়ে একজন কর্মকর্তার কাছ থেকে একই রকম বক্তব্য পাওয়া যায়। হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা 3টায় হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে নিচতলায় নামানো হয়েছিল কিছু পরীক্ষা করানোর জন্য। তখন ওই কর্মকর্তা খালেদা জিয়াকে সালাম দিয়েছিলেন। খালেদা জিয়া মাথা নাড়িয়ে সালামের উত্তর দেন। হাসপাতালের আরেক কর্মকর্তা বলেন, পরিস্থিতি বেশি খারাপ না।
তবে ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, হঠাৎ করেই সমস্যা দেখা দিতে পারে। আজ ভালো তো কাল খারাপ, কোনো নিশ্চয়তা নেই। দেশের সেরা চিকিৎসকদের একত্র করা হয়েছে, তার সাধ্যমতো চেষ্টা করছেন। তারাও বিশ্বের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এদিকে খালেদা জিয়ার দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তার অবস্থা সংকটাপন্ন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া জরুরি। এজন্য সরকারের অনুমতি চেয়ে খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনও করেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনগতভাবে এটি সম্ভব নয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রৌশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। শনিবার থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ এ তথ্য জানান। জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রৌশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া সহ আরও শারীরিক জটিলতা দেখা দিলে 25 নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। এর আগে 5 নভেম্বর বাংলাদেশ থেকে যাওয়ার পর তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। তারপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়েছিল। অল্প কয়েকদিনের ব্যবধানে আবারও তাকে আইসিইউতে নিতে হয়েছে। সাদ এরশাদ বলেন, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার কারণে আইসিইউতে নেওয়া হচ্ছে। এছাড়া বুকে কফ জমে গিয়েছিল। ওনার অবস্থা আসলে আগের মতোই আছে, খুব বেশি যে সিরিয়াস তা নয়, কিন্তু আইসিইউ মানে তো ভয়ের ব্যাপার। জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও নানা রোগে ভুগছেন রৌশন এরশাদ। এর মধ্যে তার বাম পায়ে ইনফেকশন দেখা দেয়। এছাড়া ডায়াবেটিস সহ নানা রোগে দেখা দিয়েছে প্রবীণ এই রাজনীতিবিদের শরীরে। সাদ এরশাদ আরও বলেন, আম্মার পায়ে যে ইনফেকশন হয়েছিল সেটি আস্তে আস্তে রিমুভ করা হচ্ছে। এগুলো পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। গত 5 নভেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রৌশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাগিব আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। গত 14 আগস্ট রৌশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিন পাওয়া যায়। হাসপাতালে থাকাকালে গত 20 অক্টোবর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। এর আগে টানা 24 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে 23 মে বাসায় ফেরেন রৌশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী রৌশন এরশাদ ময়মনসিংহ 4 আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত 2 মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। বেসরকারি বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউএস বাংলার বহরে যুক্ত হলো আরও 2টি বোয়িং বিমান। দেশের এভিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো 30 মিনিটের ব্যবধানে 2টি বোয়িং 737-800 এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করল প্রতিষ্ঠানটি। নতুন 2টি বোয়িং বিমান বহরে যোগ হয় বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে 16টি, যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ। শুক্রবার রাত 11টায় পঞ্চম ও রাত 11:30টায় ষষ্ঠ বোয়িং 737-800 এয়ারক্রাফট দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট ক্যাপ্টেন লুৎফুর রহমান। জর্ডানের আম্মান থেকে সরাসরি নতুন সজ্জিত এয়ারক্রাফট দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া বোয়িং 737-800 এয়ারক্রাফট দুটি 190টি করে ইকোনমি ক্লাসের আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কম্বো, শারজাহ ও দিল্লিতে ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাই সেফ, ফ্লাই ফাস্ট স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী বছরের জুনে এয়ারবাস 330-200 ও 300 এয়ারক্রাফট যুক্ত করে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট সহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস বাংলা। দেশের 7টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্যতম কেন্দ্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এবছর 3300 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষায় অংশ নেয় 1980 জন। উপস্থিতির হার ছিল 60%।
ভর্তি পরীক্ষায় আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদ আল মামুন জানান, সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত শান্তিপূর্ণভাবে 1 ঘন্টার পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয় ভর্তি পরীক্ষা। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ভোর থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাজ রব পড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা, অভিভাবক সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন। পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার। এবছর 60টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬,৫৩৯টি শিক্ষার্থীর আবেদনের পর ৩৪,৮৪৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গেল ২৪ ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 1 জন ও নারী 1 জন। সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,৯৭৫ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন 155 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,75,579 জনে। এর আগে দিন 3 জনের মৃত্যুও শনাক্ত হয়েছিল 239 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সরকারি বেসরকারি 836টি ল্যাবরেটরিতে 13,142টি নমুনা সংগ্রহ ও 13,462টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,38,32,247 জন। এ সময় মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.15%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 14.55%। মৃত 27,975 জনের মধ্যে পুরুষ 17,901 জন ও নারী 10,068 জন। সর্বশেষ 24 ঘন্টায় করোনায় মৃত 2 জনের মধ্যে 30 জন ও 60 জনের মৃত্যু হয়। মৃত 2 জনই ঢাকা বিভাগের। করোনায় মৃত্যুহীন আরও একটি দিন কাটালো সিলেট বিভাগ। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে 549 জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত পাওয়া গেছে মাত্র 2 জন। আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 12 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিদিনের উল্লেখ করা হয়, শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে তাদের একজনের বাড়ি সিলেট জেলায়, অন্যজন মৌলভীবাজারের। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 0.36%। আর এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 54,962 জন। এর মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 4,855 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,884 জন। এছাড়া সুনামগঞ্জে 6,245, মৌলভীবাজারে 8,174, হবিগঞ্জে 6,245 জন রয়েছেন শনাক্তের তালিকায়। গেল 24 ঘন্টায় নতুন করে কেউ মারা না যাওয়ায় করোনায় প্রাণহানির সংখ্যা আগের মতো 1,180 জনই আছে। এর মধ্যে উসমানী হাসপাতালে মারা যাওয়া 118 জন সহ সিলেট জেলায় মারা গেছেন 986 জন। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জে 74, মৌলভীবাজারে 72 ও হবিগঞ্জে 48 জন মারা গেছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 12 জন সহ সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 49,350 জন। সিলেটে বিশিষ্ট জ্যোতিষী চিন্ময় চৌধুরী মিতুন রচিত জ্যোতিষী শাস্ত্রের কথা বইয়ের মূরক উন্মোচন হয়েছে। শুক্রবার বিকালে নগরীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে বইয়ের মূরক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রমের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ননীগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস। এছাড়াও সিলেটের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের খবর। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।